বাংলায় একটা প্রবাদ আছে না, অভাগা যেদিকেই তাকায় সেই দিকেই নাকি বিল শুকিয়ে যায়। আমাদের আজকের গল্পের হিরোর অবস্থা ঠিক এমনই। সে জীবনে যাই চেয়েছে বা যা কিছু করতে চেয়েছে কিছুই করতে পারেনি। ব্যর্থতা যেন তার চিরজীবনের সঙ্গী। সে লাইফে আসলে কখনোই তার মনের মতো কিছু পায়নি, কিন্তু তার কাছে একদিন দেবদূতের মতো করে একটা লোক আসে। তার একটা বাণীতে সে তার জীবনটাই পুরো পরিবর্তন করে ফেলে এবং সে লাইফে অনেক সাকসেসফুল হয়ে যায়। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এমন একটা গল্প নিয়ে হাজির হয়েছি যা দেখলে তোমার মনটা একদম ভালো হয়ে যাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে নিয়েই ঘুরে আসি এক অভাগার সৌভাগ্য লাভের গল্প থেকে। গল্পের শুরুতেই আমরা কাথির নামের একটা নাপিতকে দেখতে পাই, যে অনেকগুলো স্লিপিং পিলস খেয়ে সুইসাইড করার চেষ্টা করছে। সে তখন বলতে থাকে যে সে আর বেঁচে থাকতে চায় না, মরে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো রাস্তাই খোলা নেই। সে তখন আরো বলে যে ছোটবেলায় সে এমন ছিল না, তারও অনেক স্বপ্ন ছিল যেগুলো সে পূরণ করতে চেয়েছিল, কিন্তু এইগুলো জাস্ট মুভির ডায়লগই। তুমি যদি মন থেকে কোনো কিছু করতে চাও তাহলে দেখবা পুরো দুনিয়া তোমাকে সেটা পাইয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু আমার কথা নয়, এটা ফেমাস লেখক পাওলো কোহেলের একটা বাণী। দ্য আলকেমিস্ট বইয়ের এই বাণীটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, আর আমি দেখেছিও যদি কেউ কোনো কিছু মন থেকে চায় তাহলে সেটা সে অবশ্যই পায়। যাই হোক, তো গল্পে ফিরে আসা যাক। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের আজকের গল্পে কাথির সঙ্গে এমন কিছুই হয় না। তার সাথে ঘটে পুরাই উল্টোটা। তার সঙ্গে প্রতিটা ঘটনা এমন ভাবেই ঘটে যে তার কোনো স্বপ্নই সে পূরণ করতে পারে না। তাই আজকে সে সুইসাইড করে এই জীবন থেকে মুক্তি পেতে চায়। এখন প্রশ্ন হলো কাথির আসলে এই অবস্থাতে পৌঁছালো কিভাবে। চলুন এখন তাহলে একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে সেটাই জেনে আসা যাক। এখানে আমরা দুই বন্ধু কাথির এবং বাশিরকে দেখতে পাই। বাশির হলো মুসলিম আর কাথির হলো হিন্দু। এরপর একদিন দেখা যায় বাশিরকে খাতনা দেওয়া হচ্ছে, মানে খাঁটি বাংলায় আমরা যাকে মুসলমানি বলি আর কি। তো তাকে তো পুরোপুরি প্রস্তুত করে ঘোড়ায় বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর মুসলমানি বা খাতনা যে কি তা তো আর তোমাদেরকে আমার বলে দিতে হবে না, তাই না? তো এরপর আমরা দেখতে পাই সেখানে গ্রামের একটা চাচা আসে, যে খাতনা আর মাথা মুন্ডন দুইটা কাজই করত। ওনার সেলুনের নামই আসলে সিঙ্গাপুর সেলুন। চাচা যখন বাশিরের কাছে যায় তখন সে বুঝে ফেলে যে তার সঙ্গে এখন কি করা হবে। আর তখন কাথিরও বুঝতে পারে যে বাশিরকে কেন এত গোছগাছ করে এখানে নিয়ে আসা হয়েছে। তখন সে ভাবে যে আজকে যদি বাশিরের জায়গায় সে থাকতো তাহলে তার কাজই সারা হয়ে যেত। তো এবার কিছুদিন পর এখন কাথিরের মুন্ডনের পালা। ও ভাবে যে ওর সাথেও বাশিরের মতো কাজ করা হবে, তাই সে তো অনেক ভয় পেয়ে যায়। এরপর যখন তাকে টাক করে দেওয়া হয় তখন তার জানে একটু পানি ফিরে আসে। এই ঘটনার পর দুই বন্ধু মিলে ডিসাইড করে যে তারা ওই চাচাকে উচিত শিক্ষা দেবে, কারণ চাচা দুইজনেরই কিছু জিনিস কেটে দিয়েছে। তবে কাথির থেকে বাশিরেরও তো বেশি পুড়ছে মনে হয়। তো তারপর ওরা দুই বন্ধু মিলে চলে আসে চাচার দোকানে তাকে জ্বালাতে। কিন্তু একদিন ওরা দেখতে পায় যে চাচা একটা ভিখারির চুল দাড়ি কেটে তাকে একদম হিরো বানিয়ে দিয়েছে। তখন ওরা ভাবে যে আরে চাচার হাতে তো জাদু আছে। তখন কাথির ডিসাইড করে যে সেও এই জাদু শিখবে। তাই ওরা দুই বন্ধু মিলে চাচার সঙ্গে ভালো বন্ধুত্ব পাতিয়ে নেয়, আর চাচাও ওই দুজনের সঙ্গে একদম নিজের সন্তানের মতো করেই ব্যবহার করে। এই দুই বন্ধু তো অনেক খুশি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে কাথির চাচার সব কাজ খুব মনোযোগ দিয়েই দেখে, যে কিভাবে সে কেটে চালাচ্ছে, কিভাবে হেয়ার স্টাইল করছে, মানে কিভাবে চুল কাটতে হয়, এই সব প্রসেসিং এ কাথির খুব ভালো করেই দেখে নেয়। কাথির আর বাশি তাদের বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে একটা টিউশনিতে ভর্তি হয়, কারণ ওখানে নীলা নামের একটা মেয়েকে কাথির আবার খুব পছন্দ করে। আর ওদের টিউশনের স্যারের নাম মোহন, যে ছেলেদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য তাদেরকে মেয়েদের মাঝেই বসিয়ে দেয়। আর এই জন্যই কাথির ওখানে ভর্তি হয়েছে, যাতে করে সে মেয়েদের পাশে বসতে পারে। এখন হয়তোবা আমার ছেলে দর্শকরা মনে মনে বলবে, ইস এমন পানিশমেন্ট যদি আমি পেতাম তাহলে হয়তো কখনোই স্কুল বা টিউশনি মিস করতাম না, তাই না বলো? তো আমাদের কাথি তো প্রতিদিন টিউশনিতে এসে কোনো না কোনো ভুল করে, যাতে করে স্যার তাকে নীলার পাশেই বসতে দেয়। কিন্তু একদিন নীলা তার পরিবারের সঙ্গে গ্রাম থেকে দূরে চলে যায়। এতে কাথির তো খুব কষ্টে ভেঙে পড়ে। চাচা এই বিষয়টা জানার পর প্রথমে তাকে খুব মারে। কাথিরকে সে বলে যে পড়ালেখা না করে প্রেম ভালোবাসার চক্করে পড়েছো, তাই না? তারপর চাচা কাথিরকে চুল কাটানো শেখায়, যাতে করে সেও একদিন এইসব বিষয়ে এক্সপার্ট হয়ে যায়। কাথির অনেক জলদি এই কাজটাই খুবই এক্সপার্ট হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কয়েক বছর পরের ঘটনা। এখানে কাথির বেশ বড় হয়ে গিয়েছে আর গরমের ছুটিতে তার বাড়িতে বেড়াতে এসেছে। এখানে এসে বাশিরের কাছে সে জানতে পারে যে চাচা এই গ্রাম ছেড়ে কেরালা চলে গিয়েছে, কারণ তার ভাই মারা গিয়েছে। আর ভাইয়ের বাচ্চাদের দেখাশোনা করার দায়িত্ব এসে পড়েছে চাচার উপরে। কিন্তু যাওয়ার আগে চাচা ওই হেয়ার স্টাইলিং এর সব টুল কাথিরের জন্য রেখে গিয়েছে, যাতে করে কাথির এগুলো দেখে খুব খুশি হয়ে যায় আর ওগুলো দিয়ে সে তার নতুন কেরিয়ার শুরু করতে পারে।
কিন্তু কাথিরের অনেক খারাপ লাগে যে চাচা গ্রাম থেকে চলে গিয়েছে, আর এই কষ্টটা তার কাছে নীলাকে হারানোর থেকেও অনেক বড় কষ্ট মনে হয়। তারপর আমরা দেখতে পাই কাথির বাড়িতে এসে বলে যে সে নাপিত হতে চায়, কিন্তু তার বাবা মা এই বিষয়ে মোটেও সম্মতি দেয় না। আসলে আমাদের বাঙালি বাবা মা কখনোই এইসব বিষয়ে সম্মতি দেবে না। আপনি যদি বাসায় গিয়ে বলেন আপনি নাপিত হতে চান, দেখবেন আগে আপনার বাবা তার পা থেকে স্যান্ডেলটা খুলবে এবং ঠাস করে সেটা আপনার মুখে এসেই পড়বে। কারণ আমাদের বাবা মা ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আসলে কোনো পেশাই বোঝে না, বিশেষ করে বাঙালি বাবা মা। তো কাথিরের বাবা মা চায় সে যেন ইঞ্জিনিয়ার হয়, আর সেই জন্য তাকে ইঞ্জিনিয়ারিং কলেজেই ভর্তি করিয়ে দেয়, যেখানে গিয়ে আবার কাথিরের সঙ্গে নীলার দেখা হয়ে যায়। একদিকে তো কাথিরের খারাপ লাগে যে সে নাপিত হতে পারল না, কিন্তু অন্যদিকে নীলার সঙ্গে আবার দেখা হয়ে যাওয়ার কারণে সে তো মহা খুশি। কিন্তু তারপর যখন ধনী পরিবার থেকে নীলার জন্য বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে, তখন নীলা কাথিরকে পুরোপুরি মানা করে দেয় যে তাদের মধ্যে কিছুই সম্ভব নয়। নীলা কাথিরকে বলে যে একটা নাপিত কখনো একটা মেয়েকে ভালো জীবন দিতে পারবে না, তাই তাদের আলাদা হয়ে যাওয়াটাই উত্তম। কারণ নীলার নজরে কাথির এখন শুধুমাত্র একটা পাতি নাপিত ছাড়া আর কিছুই নয়। আসলে এখানে নাপিতকে অনেক ছোট বলেই দেখানো হয়েছে, কিন্তু নাপিত তো কোনো ছোট কাজ নয়, কাজ তো কাজই হয়। আর একবার ভাবুন তো, যদি নাপিতরা না থাকতো আপনি এত সুন্দর করে চুলের স্টাইল বা দাড়ি গোফ কিভাবে কাটতেন? যাই হোক, এটা আবার এক একজনের দৃষ্টিভঙ্গির ব্যাপার। এখানে আমি কিছু বলতে গেলে অনেকেরই হয়তো বা খারাপ লাগতে পারে। তো কাথিরের বাবা ছেলের কষ্টটা বুঝতে পেরে তাকে সান্ত্বনা দেয়, আর নাপিতের লাইনে তাকে কেরিয়ার শুরু করার জন্য পারমিশন দিয়ে দেয়। তারপর কাথির তো অনেক খুশি হয়ে দেশের নাম্বার 1 বারবার অনুপে সেলুনে চাকরির জন্য আবেদন করে। কাথিরের ভাগ্য অনেক ভালো হয়ে যায় এবং সে চাকরিটা পেয়েও যায়। তারপরে একদিন ওই সেলুনে বড় একজন বিজনেসম্যান তার চুল কাটতে আসে। অনুপ সেদিন সেলুনে না থাকায় এই সুযোগটা কাথিরই পায়। কাথির অনেক ভালোভাবেই তার চুল সেট করে দেয়। সে তো মহা খুশি হয়ে যায়, আর কাথিরকে বলে যে এখন থেকে সে কাথিরের কাছেই চুল কাটাবে। এটা শুনে তো অনুপ অনেক খুশি হয়ে যায়, আর সে কাথিরের অনেক সুনাম করতে থাকে। বলে যে তোমাকে যে কাজ শিখিয়েছে তার হাতে তো জাদু আছে ভাই। এত প্রশংসা শুনে কাথিরের অনেক মোটিভেট হয়ে যায়, আর সে এখন ভাবতে শুরু করে যে সে তার নিজের একটা সেলুন থাকা দরকার। না হলে সে যদি অনুপের সেলুনে কাজ করে তাহলে অনুপেরই খ্যাতি বাড়বে, আর আলাদা করে তার কোনো নামই থাকবে না। তো এরপরে আবারও দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই কাথিরকে তার একটা ক্লাসমেট মিনার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়, কারণ মিনা কাথিরকে অনেক পছন্দ করে। আর কাথিরেরও জীবনে কাউকে না কাউকে লাগবে, তার কেরিয়ারের পাশাপাশি সে তাকে পছন্দ করবে। আর মিনাও ঠিক এমনই একটা মেয়ে, তাই খুব ধুমধাম করে তাদের বিয়েটা দিয়ে দেওয়া হয়। তারপর আমরা দেখতে পাই যে বাসির কাথিরকে কল করে একটা প্লটের ব্যাপারে বলছে, যেটা বড় একটা কলোনির সামনে খালিই পড়ে আছে, আর ওই কলোনিটা এখন বানানোর কাজ চলছে। কাথির যদি ওর সামনের প্লটটা কিনে নিয়ে সেলুন দেয়, তাহলে কলোনির সবাই তার কাছেই আসবে চুল কাটাতে। আর এত এক্সপেন্সিভ একটা কলোনির সামনে সেলুন থাকার কারণে সে রাতারাতি বেশ ফেমাসও হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হলো ওই প্লটের দাম প্রায় 3.5 কোটি টাকা, আর এত বড় অ্যামাউন্ট কাথিরের মতো মিডল ক্লাস মানুষের কাছে কোনোভাবেই থাকার কথা নয়। কিন্তু এই প্লটটা কাথিরের এত পছন্দ হয়ে যায় যে সে ডিসাইড করে যেভাবেই হোক এই টাকাটা ম্যানেজ করে সেই প্লটটা কিনবে। তাই সে তার বাবার সঙ্গে এই বিষয়ে কথা বলে যে আমাদের বাড়িটা বিক্রি করে দাও, কিন্তু এতে মাত্র 50 লাখ টাকাই উঠবে। বাকি টাকার জন্য কাথির মিনার বাবার সঙ্গে কথা বলে, যে নিজেই একজন রিয়েল এস্টেট এজেন্ট, আর তার অ্যাকাউন্টে 3 কোটির বেশি টাকা আছে। কিন্তু লোকটা ভারী কৃপণ টাইপের একটা মানুষ, সে কাউকে 3 কোটি কি 3 টাকাও কখনো দিতে চায় না। কাথির যখন তার কাছে টাকা চায়, সে কাথিরকে 300 টাকার একটা চেক ধরিয়ে দেয়, কিন্তু কাথির তো সেটা নেয় না। আর সে কি বা করবে 300 টাকার চেক দিয়ে? কাথির তো রাগ হয়ে যায়। তবে এতে মিনার বাবা বেশ খুশি হয়ে যায়, কারণ তার 300 টাকা বেঁচে গিয়েছে। ভাই রে ভাই, এমন কৃপণ শ্বশুর যেন কারো কপালেই না জোটে, আমি সেই দোয়াই করি। তো কাথির তো এদিকে চিন্তায় আছে যে বাকি টাকা সে কিভাবে ম্যানেজ করবে। তারপর কাথির একটা বাড়ি আসে, যেখানে তার সঙ্গে বাসির আর মিনার বোনের বর রাঘবনও আছে। ওরা সেখানে মিনার বাবাকে দেখতে পায়। তারপর মিনার বাবা মদের বিল কাথিরদের টেবিলেই দিয়ে যায়, আর তাদের টেবিলের মদটুকুও খেয়ে নেয়, যাতে সে মজাও করতে পারে, আবার তার টাকাও খরচ না হয়। কিন্তু এত মদ খাওয়ার ফলে তার নিজের ওপর কন্ট্রোল আর থাকে না। তখন বাসির কাথিরকে আইডিয়া দেয় যে এই অবস্থার সুযোগ নিয়ে মিনার বাবার কাছ থেকে 3 কোটি টাকার চেকটা সাইন করিয়ে নেওয়া যায় কিনা। কাথির আসলে এমনটা কোনোভাবেই করতে চাচ্ছে না, কিন্তু তার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায়ও নেই। এদিকে মিনার বাবা, যে কাউকে 1 টাকাও দিতে চায় না, সে মাতালা অবস্থায় কাথিরকে 3 কোটি টাকার চেকে সাইন করে দিয়ে আসে। পরের দিন যখন সেই টাকাটার বিষয়ে জানতে পারে, তখন তার তো প্যানিক অ্যাটাক চলে আসে, আর তাকে হসপিটালে ভর্তি করানো লাগে। কিন্তু লোকটা যেহেতু কৃপণ, সে হসপিটালে অর্ধেক চিকিৎসা করে বাড়িতে চলে আসে। আর এই দিকে আমরা দেখতে পাই যে কাথির একটা ইনভেস্টরকে খুঁজছে,
যেটা সেলুনের জন্য টাকা দিবে। তো টাকা পাওয়ার পর কাথি সেলুনের কাজ শুরু করে দেয়। কিছুদিনের মধ্যেই তার সেলুনটা রেডি হয়ে যায় আর সেটা সেলুনের নাম দেয় সিঙ্গাপুর স্যালুন। তো এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই কাথির মিনাকে বলছে যে টাকা নেওয়ার ধরনটা ভুল ছিল, কিন্তু তার কাছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই কাথির এটাও বলে যে এই টাকাটা সে ফেরত দিয়ে দেবে। এসব কথা আবার মিনার বাবা শুনে ফেলে। তারপর সে একটু স্বস্তি পায় যে তার টাকাটা সে অন্তত ফেরত পাবে। তো এবার আমরা দেখতে পাই যে রাতে কাথির বাসিরা রাঘবন খুব পার্টি করছে, কারণ পরের দিন তাদের সেই সেলুনের ওপেনিং। কিন্তু সেই রাতে অনেক বড় একটা তুফান আসে আর এই তুফানে সেলুনের ওই পেছনের কলোনিটা পুরোপুরি ধসে পড়ে। এটা দেখে তো ওদের তিনজনের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। এখানে ওদের সেলুন এখন কিভাবে চলবে, কারণ তারা তো এই কলোনিটাকে দেখেই সেলুনটা বানিয়েছিল। তো পরের দিন গ্রামের সবাই মিলে সেলুনের ওখানে এসেই থাকতে শুরু করে, কারণ ঝড় বৃষ্টির কারণে গ্রামের সবকিছুই ভেঙে পড়েছে আর ওখানকার নেতা তাদেরকে এখানে থাকার পারমিশনও দিয়ে দিয়েছে। তাই কাথিরা তার বন্ধুরা বলা সত্ত্বেও গ্রামবাসীরা ওখান থেকে কোনোভাবেই যায় না। এদিকে তো কাথিরা একটা হাই প্রোফাইল স্যালুন বানানোর স্বপ্ন দেখছিল, কিন্তু তার সেই স্বপ্নটা আসলে স্বপ্নই রয়ে গেল। এইসব বিষয় ইনভেস্টরদের কানে গেলে সে কাথিরের বাড়িতে চলে আসে টাকাটা ফেরত চাইতে, কারণ সেলুন তো আর চলবে না। তাই টাকা ফেরত না দিলে সে কাথিরের বাড়িটায় দখল করে নেওয়ার হুমকি দেয়। কাথির এই বিষয়ে প্রচন্ড উদাসীন হয়ে পড়ে। সে বুঝে উঠতে পারে না যে সে এখন কি করবে, কারণ এত টাকা তো তার কাছে নেই আর তার কাছে এমন কোনো সম্পদও নেই যে ওই সম্পদটাই বিক্রি করে টাকাটা দিতে পারবে। তারপর আমরা দেখতে পাই যে বাশিরের ওয়াইফ তার সমস্ত গহনাই কাথিরকে দিয়ে দিয়েছে। কাথিরের মন চায় না টাকাটা নিতে, কিন্তু তারপরও সে বাধ্য হয়, কারণ তার কাছে আর কোনো উপায় নেই। তাই সে গহনাগুলো নিয়ে নেয়। কিন্তু কাথিরের তো পোড়া কপাল, গহনাগুলো নিয়ে ফেরার সময় গুন্ডারা তার কাছ থেকে গহনাগুলো ছিনিয়ে নিয়ে যায়। কাথিরের উপর অনেক কিছুর বোঝা একবারে এসে পড়ে, সে বুঝতে পারে না যে সে এখন ঠিক কি করবে। তাই সে সেলুনে এসে মদের সঙ্গে অনেকগুলো স্লিপিং পিল মিশিয়ে নেয় আর সে সেটা খেয়ে সুইসাইড করতে যায়। কিন্তু যখনই সে ওটা খেতে যাবে তখনই তার দরজায় কেউ এসে নক দেয়। দরজায় খুলতেই কাথির দেখতে পায় যে সেখানে রবি নামের একটা লোক এসেছে। রবি কাথিরকে বলে যে আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, তুমি কি আমাকে একটু বাসায় দিয়ে আসবে? কাথির এতে রাজি হয়ে যায়। ওই লোকটা কাথিরকে আরো বলে যে এখানে কলোনিটা আর সেলুনটা হওয়ার আগে একটা বটগাছ ছিল আর সেই বটগাছে অনেক পাখির বাসা ছিল, তাই কখনো যদি এখানে কোনো পাখি আসে তাকে প্লিজ খেতে দিও। এরপর যাওয়ার পথে আমরা দেখতে পাই যে রবি কাথিরকে একটা ইডলি দোসার দোকানে দাঁড়াতে বলে। এখানে অনেক লোকের ভিড় ছিল। এটা দেখে কাথির অবাক হয়ে যায় যে এত ভিড় তো কোনো বড় বড় রেস্টুরেন্টে হয় না। তখন সে কাথিরকে বলে যে এই দোকানদার অন্য জায়গায় বসে, কিন্তু আজকে এখানেই বসেছে, এতে তার কাস্টমারের সংখ্যা কমে যায়নি। দূর দূরান্ত থেকে তার কাস্টমাররা এখানে চলে এসেছে খেতে, কারণ তার হাতে জাদু আছে। অর্থাৎ মানুষের পরিচয় তার কর্মে, তার নামে বা অর্থে নয়। তোমার ভেতরে যদি আসলেই কোনো ট্যালেন্ট থাকে তাহলে সবাই তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে, তোমাকে সম্মান করবে, কারণ একমাত্র তোমার ট্যালেন্ট আর কঠোর পরিশ্রমে তোমাকে সফলতার একদম শীর্ষে পৌঁছে দিতে পারবে। কথাগুলো কাথিরের অনেক মনে লাগে। কিছুক্ষণ পর রবি যখন ওখান থেকে গায়েব হয়ে যায়, কাথির মনে করে যে সে কোনো দেবদূত ছিল, যে কাথিরকে সঠিক পথে নিশানা দেখাতে এসেছিল। এবার ওখান থেকে কাথির সোজা তার সেলুনেই চলে আসে আর ওখানে এসে কাথির জানতে পারে যে সেলুনের কাছে একটা বস্তি আছে যেখানে একটা মহিলার বাচ্চা হবে, কিন্তু অ্যাম্বুলেন্স ডাকার মতো এত সময় নেই। তাই কাথির আরো কিছু মহিলাকে সঙ্গে করে নিয়ে ওই প্রেগনেন্ট মহিলাকে সেলুনের স্পা রুমে পাঠিয়ে দেয় আর ওখানেই মহিলাটার বাচ্চা হয়। এরপর সবাই তো কাথিরের অনেক প্রশংসা করে আর আমরা দেখতে পাই যে ওখানে সত্যি সত্যি পাখিরাও আসে আর কাথির তো পাখির জন্য আগে থেকে ওখানে খাবার রেখে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মিনা কাথিরকে বলছে আমার গহনাগুলো বন্ধক রেখেও ইনভেস্টরদেরকে টাকা দিয়ে দিয়েছি, এবার কিছুদিন সে তোমাকে আর বিরক্ত করবে না। এটাই তোমার কাছে একমাত্র সুযোগ এই দুনিয়াকে দেখানোর যে তুমি কত কিছু করতে পারো। এটা শুনে কাথির তো অনেক খুশি হয়ে যায়। এবার কাথির এক জায়গায় গিয়ে দেখতে পায় যে একটা বাবা তার ছেলেকে মারছে, কারণ এই ছেলেটা ডান্সার হতে চায়, কিন্তু ছেলেটার পোশাক আশাক একদম গরিবদের মতো হয়, গার্ড তাকে অডিশনে ঢুকতে দিচ্ছিল না। তাই ছেলেটার বাবা তাকে ডান্সার হওয়ার স্বপ্ন ছেড়ে অন্য কাজ ধরতে বলে। তখন কাথির ওই ছেলেটাকে তুলে নেয় আর তার টিমের বাকি মেম্বারদেরকে নিজের সেলুনে নিয়ে এসে ফ্রিতে সবাইকে স্টাইলিং করে তারপর অডিশনে পাঠিয়ে দেয়, কারণ সে চায় না যে সে তার স্বপ্ন পূরণের জন্য যেভাবে কষ্ট করেছে অন্যরাও ঠিক একই কষ্টটা পাক। ওই ছেলেরা তো তাদের নিজেদের লুক দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তাদের নিজেদের টিমেরই নাম রাখে সিঙ্গাপুর সেলুন গ্যাং। তারপর তারা অডিশন দিয়ে দেয় আর তাদের পারফরমেন্স এতটাই ভালো ছিল যে জাজদের কাছে খুবই ভালো লেগে যায়, এমনকি তারা সিলেক্টেডও হয়ে যায়।
এরপর দেখতে দেখতে সিঙ্গাপুর সেলুন গ্যাং সবগুলো রাউন্ড জিতে যায়, আর ওদের কারণে কাথিরের সেলুন পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং রাতারাতি সে বেশ ফেমাসও হয়ে যায়। দূর দূরান্ত থেকে মানুষ তার সেলুনে আসতে শুরু করে। সেই দিনের সেই লোকটা যার নাম রবি, তার কথা শুনে কাথির যখন মানুষকে হেল্প করতে শুরু করলো তখন সে জীবনে সফলতা পেতে শুরু করে, আর এখন সে তার স্বপ্ন পূরণের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আর অন্যদিকে সেই অনুপ যখন জানতে পারে যে কাথির এখন অনেক ফেমাস হয়ে গিয়েছে, তখন সে একটা ব্ল্যাঙ্ক চেক মিনার বাবাকে দিয়ে বলে যে এখানে অ্যামাউন্ট ইনপুট করতে, যত টাকা চাইবে সে দেবে, কিন্তু তার বদলে কাথিরকে বলুন সিঙ্গাপুর সেলুনটা আমার নামে করে দিতে। তখন মিনার বাবা অর্থাৎ কাথিরের শ্বশুর অনুপকে বলে যে যখন এই প্লটটা ফাঁকা পড়েছিল তখন আপনাদের সেদিকে নজর যায়নি, আর যখন কাথির এত পরিশ্রম করে সফলতা অর্জন করেছে তখন আপনার লোভ হচ্ছে, তাই না? আমাকে প্লিজ মাফ করে দিন, আমি কাথিরের পরিশ্রম কোনোভাবেই নষ্ট করতে পারবো না। বাবার মুখে এরকম কথা শুনে তো মিনা বাবাকে জড়িয়ে ধরে আর আবেগে তো কেঁদেই ফেলে, এটা ভেবে যে তার বাবা কাথিরকে বিশ্বাস করে। তো পরের সিনে আমরা দেখতে পাই যে সরকার থেকে কিছু লোক আসে কাথিরের সেলুনে। কোর্ট থেকে এই বিল্ডিংটা ভেঙে ফেলার অর্ডার এসেছে। তুফানে যদি ওরকম একটা কলোনির বিল্ডিং ভেঙে পড়তে পারে তাহলে এই সেলুনটাও যে কোনো সময় ভেঙে পড়বে, কারণ এই জায়গার মাটি ভালো না। তাই ওই বিল্ডিংটা ভেঙে কারো জন্য ক্ষতি না হয় বা কেউ যদি মারা না যায় সেই জন্য এটা আগে থেকে ভেঙে ফেলার অর্ডার এসেছে। এই কথা শুনে তো কাথিরের আবারও পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে ভাবতে শুরু করে যে এখন সে কি করবে, কারণ এত কষ্ট করার পরে সে এখন একটু ফেমাস হয়েছে, মানুষ তাকে চিনতে শুরু করেছে, সে একটু একটু করে টাকাও ইনকাম করতে শুরু করেছে। কিন্তু এখন চলে এলো নতুন আর একটা সমস্যা। এদিকে সেলুনের সামনে বস্তি বানিয়ে যেসব মানুষরা থাকছিল তাদেরকে ওখান থেকে চলে যেতে হয়, এতে তারা তো অনেক দুঃখী হয়ে যায়। আর ওইদিকে এইসব পরিস্থিতির কারণে সিঙ্গাপুর সেলুনের গ্যাংয়ের মেম্বাররাও পারফরমেন্স করতে যায় না, কিন্তু কাথির তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেয় পারফরমেন্স করতে। তাদের পারফরমেন্স খুবই ভালো হয় এবং তারা ফাইনাল রাউন্ডেও জিতে যায়, কিন্তু সেলুনের কারণে তারা ফাইনাল রাউন্ড জিতেও খুশি হতে পারে না। আর ওখানেই একজন ফেমাস অ্যাক্টরও ছিল, সে সেলুনের এই কথা শুনে টুইট করে বলে যে সেলুনটা যাতে না ভাঙা হয়। এদিকে আমরা দেখতে পাই যে যখন বোম দিয়ে সেলুনটা উড়ানো হবে ঠিক তখন একটা পাখি এসে ওটার উপরে এসে বসে আর একটুও নড়ে না। কাথির তখন সবাইকে সরিয়ে সেলুনের ছাদে আসে পাখিটাকে তাড়াতে, কিন্তু তাও পাখিটা ওখান থেকে মোটেও নড়ে না। তারপর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে হাজার হাজার পাখি এসে জায়গাটা ঘিরে ফেলে আর ওই সেলুনটা ভাঙা থামিয়ে দেয়। তখন কাথির সবাইকে বলে যে পাখিগুলো এখান থেকে যাবে না আর আমিও যাব না, আপনারা চাইলে আমাদেরকে সহ এই বিল্ডিংটা ভেঙে ফেলতে পারেন। এই কাহিনী দেখে তো ওখানকার সব লোকেরা তাদের ফোন দিয়ে ভিডিও করতে শুরু করে। তারপর আর কি এই ভিডিও তো আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে আর রীতিমতো কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল। এই অবস্থা দেখে তো চিফ মিনিস্টার অর্ডার দেয় যে এই বিল্ডিংটা যেন না ভাঙা হয়। এতগুলো পাখি মিলে যে সেলুনটা বাঁচালো, এতে করে সেখানে একটা হিস্ট্রিক্যাল মোমেন্টই তৈরি হয়ে যায় আর সবাই তো অনেক আনন্দ উল্লাস করতে থাকে যে তারা সেলুনটা ফিরে পেয়েছে। এদিকে কেরালার একটা অজপাড়া গায়ে বসে সে চাচাও নিউজ পেপারে সেলুনের খবর জানতে পারে। সে চলে আসে সেলুনের ওখানে। চাচাকে দেখে তো কাথিরার বাসী দুইজনে অনেক খুশি হয়ে যায় আর চাচারও আবেগে চোখ দিয়ে পানি চলে আসে। আসলে এটা এমন একটা মোমেন্ট যখন একজন শিক্ষক তার ছাত্রদের জন্য গর্ববোধ করে। আসলে দেখবেন পৃথিবীতে আপনি যখন ভালো কিছু একটা করবেন তখন দুইজন ব্যক্তি সব সময় সব থেকে বেশি খুশি হবে। প্রথম হলো আপনার মা বাবা আর দ্বিতীয়জন হলো আপনার শিক্ষক বা গুরুজন, যাদের কাছ থেকে আপনি শিক্ষার আলো পেয়ে থাকেন। এরা আপনার সাফল্যে সব থেকে বেশি খুশি হয়ে থাকে। তো এরপর আমরা দেখতে পাই যে কাথির তার চাচাকে নিয়ে নতুন করে আবার সেলুনটা ওপেন করে আর তারপর চাচার কাছ থেকে কাথির নিজের চুলটা কাটিয়ে নেয়। আর এখানেই কাথিরের জীবনে সব থেকে বড় স্বপ্নটা পূরণ হয়, কারণ তার সেলুন এখন ইন্ডিয়াতে পুরোপুরি ফেমাস, এমনকি ইন্ডিয়ার বাইরের অনেক মানুষও তার সেলুনের সম্বন্ধে জানে। আর এইভাবেই আমাদের আজকের এই সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্পটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। আসলে লাইফে কখনোই ভেঙে পড়া উচিত নয়। আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে আপনাকে কষ্ট করতেই হবে। স্বপ্ন পূরণের পথে অনেক বাধা আসতে পারে, কিন্তু কষ্ট করে এবং ধৈর্য ধরে সে বাধাগুলোকে আপনাকে পার করতে হবে, তারপরে আপনি পাবেন আসল সুখ। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।